আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন দিল্লির রুজভেল্ট হাউসের মঞ্চে হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাজির। কি বিশ্বাস হচ্ছে না? শেষ পর্যন্ত সাথে থাকুন, এটা নিয়েই আজকের আলোচনা। এর পাশাপাশি বাংলাদেশের সীমান্ত এলাকায় গত এক সপ্তাহে কমপক্ষে 9 জন স্থল মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন। এটি রীতিমতো একটি উদ্বেগজনক খবর। এটি নিয়েও কিছু কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। আপনারা জানেন যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মুহূর্তে ভারত সফর করছেন এবং গতকালও এই বিষয়টি নিয়ে আমি কথা বলেছি। আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে কদিন আগে বাংলাদেশে একটি অনুষ্ঠান হলো। গতকাল রবিবার দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে মার্কিন অ্যাম্বাসেডর সার্জিও গার দুজন মিলে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। গতকাল মার্কো রুবিও এবং জয়শঙ্করের মিটিং হয়েছে এবং মিটিং এর পরেই এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আলোচনার বাইরে এই উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ জনাব এ.আর. রহমানের সঙ্গীত সন্ধ্যা। এ.আর. রহমানের সঙ্গীতের জন্য যখন সবাই উন্মুখ, ঠিক সেই মুহূর্তে মার্কিন অ্যাম্বাসেডর সার্জিও গৌরের ফোনে একটি কল আসে এবং পুরো হল রুম নিস্তব্ধ হয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কল করেছেন সার্জিও গারের ফোনে এবং সার্জিও গার তখন ফোনটা মাইক্রোফোনে ধরেছেন, অর্থাৎ টেলিফোনের মধ্য দিয়ে একদম সবাইকে চমকে দিয়ে ইট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ যে ডোনাল্ড ট্রাম্প এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন এবং সেখানে তিনি একটি ফোনে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভাষণ দিয়েছেন। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন শুভেচ্ছা জানাতেই ফোন করেছেন। তিনি বলেছেন মোদি তার খুব ভালো বন্ধু এবং মোদিকে তিনি গ্রেট পার্সন হিসেবে বলেছেন যে মোদি ইজ এ গ্রেট ম্যান। এর বাইরেও তিনি বলেছেন যে ভারত আমেরিকার উপর ভরসা করতে পারে এবং ভারতের যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তারা জানে যে কোথায় ফোন করতে হবে, অ্যান্ড হি মিন যে তাকে ফোন করা যাবে। এবং ভারতের ভূয়সী প্রশংসা করেছে এবং তিনি বলেছেন যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত, খুব বড় ভক্ত, মানে ইজ এ গ্রেট ফ্যান অফ মোদি। এছাড়াও তিনি স্বভাব সুলভভাবে আমেরিকার অর্থনীতির প্রশংসা করেছেন যে অর্থনীতি এখন খুব ভালো অবস্থায় আছে, মার্কিন শেয়ার বাজার খুব চাঙ্গা। এবং তিনি আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে বলেছেন যে আমেরিকার ইতিহাসের অন্যতম সেরা পররাষ্ট্রমন্ত্রী। তো এই যে ট্রাম্পের ফোন কল, এটা সবাইকে যেমন চমকে দিয়েছে, ভারতের প্রতি আমেরিকার দৃষ্টিভঙ্গি বর্তমানে কেমন সেটাও কিন্তু বোঝা গেছে। গতকাল আমি বলেছিলাম, গতকাল যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল মার্কো রুবিও এবং জয়শঙ্করের সাথে, সেখানেও এই বিষয়গুলোই নিয়ে কিন্তু আলোচনা হয়েছে যে ভারতের সাথে সম্পর্ক, এবং ট্রাম্প বলেছেন যে এই মুহূর্তে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক মানে সবচেয়ে ভালো যাচ্ছে। কিন্তু গতকাল যেটা বলেছিলাম এবং সেই বৈঠকের কিছু খবর ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এবং পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতির হাওয়া কিন্তু বদলে যাচ্ছে। স্পেশালি আমেরিকাই এই রাজনীতিটাকে জটিল করে তুলেছিল এবং আমেরিকা বুঝতে পেরেছে যে এইভাবে ভারতের সাথে বিরোধিতা করে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলের উপরে দখল, প্রভাব বা সাউথ এশিয়ায় প্রভাব বিস্তার করাটা অনেক বেশি কঠিন, বরং ভারতের সাথে বন্ধুত্বের মাধ্যমেই
অনেক কিছু অর্জন করা যেতে পারে। তো আমেরিকার এই উপলব্ধির রেজাল্টটা আমরা কিন্তু দেখছি এই মার্কো রুবিওর এই ট্যুরটায়। এবং আমি গতকালও বলেছি, আজকেও বলছি যে এই সব আলোচনায় অনিবার্যভাবে বাংলাদেশের প্রসঙ্গ চলে আসে এবং মার্কো রুবিওর সাথে জয়শঙ্করের খুব মানে ডিটেইলস বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। এবং ট্রাম্পও যেটা বলেছে যে তারা ভারতের সাথে মিলে কাজ করতে চায় এবং এই সাউথ এশিয়ায় ভারতের চোখেই তারা দেখতে চায়। তো ন্যাচারালি দুইয়ে দুইয়ে চারের মতো আপনি এখন মিলাতে পারেন যে হঠাৎ করে শেখ হাসিনা এত আত্মবিশ্বাসের সাথে কেন বলছেন যে তিনি বাংলাদেশে ফিরে যাবেন। দেশে তার জন্য একটা সো কল্ড মৃত্যুদণ্ডের রায় সাজানো আছে, এটা জানা সত্ত্বেও তিনি বলছেন তিনি দেশে ফিরে যাবেন। ওয়ারাজ আমরা আরেকটা দলের প্রধানকে দেখেছি যে তিনি কখনোই ভুলেও দেশে যাবার কথা বলতেন না, এমনকি যখন দেশে সবকিছু তাদের অনুকূলে, সব মামলা প্রত্যাহারিত, তখনও তিনি বলেছেন যে তার ফেরার জন্য অনেক শর্ত নাকি লাগে, তার ফেরাটা তার নিজের উপরে নির্ভর করে না। সেখানে আমরা শেখ হাসিনার সাহস দেখে মুগ্ধ হচ্ছি। এবং যেহেতু সব কথা বলা যাচ্ছে না, ইশারা ইঙ্গিতে অনেক কিছু বলতে হয়। আমেরিকা ভারতের সম্পর্ক বদলে যাচ্ছে, বদলে গেছে, এবং বাংলাদেশ নিয়ে ভারতের যে অবস্থান তার সাথে এখন আমেরিকা একমত। আমেরিকা তাদের ভুল স্বীকার করছে যে তারা যেভাবে সামরিক বাহিনীর সহায়তায় বাংলাদেশের রেজিম চেঞ্জ করেছিল, দ্যাট ওয়াজ এ মিস্টেক। এবং তার কনসিকুয়েন্স হিসেবে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, সন্ত্রাসী গ্রুপগুলোর উত্থান ঘটেছে, এইটা না ভারত, না দক্ষিণ এশিয়া, না আমেরিকা, না সম্পূর্ণ ইন্দো প্যাসিফিক অঞ্চল কারো জন্যই মঙ্গল বয়ে আনেনি। এই অবস্থায় বাংলাদেশের রাজনীতি আমূল বদলে যাবে, শুধু সময়ের অপেক্ষা। আমরা অপেক্ষা করি। এর সাথে আরেকটা যেটা উদ্বেগের বিষয় সেটা হলো যে এই যে বাংলাদেশে নাইক্ষ্যংছড়ি, ঠাকুরগাঁ সীমান্ত এলাকা এবং আরেকটা জায়গায় হঠাৎ করে এই মাইন বিস্ফোরণ, ল্যান্ড মাইন বিস্ফোরণ হচ্ছে। নাইক্ষ্যংছড়িতে যে 3 জন মারা গেছে তাদের আইডেন্টিফাই করা গেছে, কিন্তু ঠাকুরগাঁ এবং আরেকটি জায়গায় যে 6 জন মারা গেছে তাদের কিন্তু আইডেন্টিফাই করা যায়নি। সাধারণত এইসব মৃত্যুর খবর আমরা দেখি যে অমুক মারা গেলেন, অমুকের ছেলে, তার সম্পর্কে একটা বর্ণনা থাকে, কিন্তু ঠাকুরগাঁয়ে আমাদের সোর্স নিউজের মাধ্যমে আমরা যোগাযোগ করে দেখেছি যে তারা আইডেন্টিফাই করতে পারছে না যে এই ল্যান্ড মাইন বিস্ফোরণে নিহত কারা, এবং তাদের লাশ নেওয়ার জন্য নাকি কোনো আত্মীয় স্বজন আসেনি। এবং এই মানুষগুলোকে আমাদের সংবাদ সূত্রে যেটা জেনেছি যে এই মানুষগুলো নাকি অচেনা। এই জন্য উদ্বেগটা বাড়ছে যে ওইখানে ল্যান্ডমাইন কেন আসলো। নাইক্ষ্যংছড়িটা মানা যায় যে পাহাড়ি এলাকায় আরাকান আর্মি এবং অনেক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে, কিন্তু ঠাকুরগাঁ সীমান্ত এবং আরেকটা সীমান্তে এই যে ল্যান্ডমাইন বিস্ফোরণ এবং কারা নিহত হলো তাদের পরিচয় কি, এটি জানা দরকার। এবং এই সীমান্ত বরাবর তাহলে কি সন্দেহজনক সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠীরা অপারেট করছে কিনা, এই বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে। এবং এটা অলরেডি আমরা সরকারের কাছে অনুরোধ করব যে এই বিষয়গুলোর যেন তদন্ত করা হয় এবং আমরা আসলে জানতে চাই যে কি ঘটনা ঘটছে। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলতে চাই, শেখ হাসিনার ফেরার ঘোষণা বিএনপির জন্য কি এক মরণ ফাঁদ? পর্দার আড়ালে নতুন রাজনৈতিক সমীকরণ। গত 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে শেখ হাসিনার ফেরা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক নাটকীয় মোড় ঘুরে গেছে। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবসের বক্তব্যে বলেছেন, ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগের প্রধান নেতারা বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরতে যাচ্ছেন। সার্বিক অবস্থায় এটি নিশ্চিত যে তিনি ফিরবেনই, এতে কোনো সন্দেহ নাই। এই ফিরবেনই যখন আমরা বলছি, ফিরবেনই শব্দটার সাথে বাংলাদেশের একটি অংশের মধ্যে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে। এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপির মধ্যেও তেমনই আতঙ্ক বিরাজ করছে। আতঙ্ক থেকেই নানা সমীকরণ ঘটছে। আমরা এই মুহূর্তে আলাপ করব বাংলাদেশের একটি গণমাধ্যম টাইমস অফ বাংলাদেশে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকে। সেই প্রতিবেদনটির আলোকে এই বিষয়গুলো নিয়েই মূলত শেখ হাসিনার ফেরা,
বিএনপির মধ্যে কি হচ্ছে, জামাতের মধ্যে, এনসিপির মধ্যে কি হচ্ছে, এই পুরো বিষয়গুলো এই প্রতিবেদনে উঠে এসেছে। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে এক চরম উত্তেজনাপূর্ণ মোড় তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন। তিনি বলছেন তিনি দেশে ফিরে আইনি লড়াইয়ের মুখোমুখি হতে চান, কিন্তু দেশের বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি এই বিষয়টিকে মোটেও সহজভাবে নিচ্ছে না। ভেতরের খবর এবং রাজনৈতিক বিশ্লেষণ যা বলছে তা শুনলে আপনি চমকে উঠবেন। সরকারের উচ্চপদস্থ সূত্রগুলো এবং টাইমস অফ বাংলাদেশের বিশ্লেষণ অনুযায়ী শেখ হাসিনার এই সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন আসলে সাধারণ কোনো ঘটনা নয়। এটিকে একটি অত্যন্ত বিপজ্জনক রাজনৈতিক ফাঁদ বা পলিটিক্যাল ট্র্যাপ হিসেবে দেখছে বিএনপি সরকার। তাদের আশঙ্কা এই প্রত্যাবর্তনের মূল উদ্দেশ্য হলো দেশকে আবারও এক চরম বিশৃঙ্খলা ও সংঘাতের দিকে ঠেলে দেওয়া, যাতে করে বিরোধী রাজনৈতিক দল বা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য একটি নিখুঁত অজুহাত পেয়ে যায়। তবে বর্তমান পরিস্থিতি এবং পারিপার্শ্বিক অবস্থা যা বলছে তাতে শেখ হাসিনা যেভাবে পরিকল্পনা করছেন সেভাবে তার পক্ষে দেশে ফেরা কতটা সম্ভব হবে সেই প্রশ্ন টাইমস অফ বাংলাদেশ করছে। কিন্তু কেন বিএনপি একে মরণ ফাঁদ ভাবছে, আর এর পেছনে জামাতে ইসলামের ভূমিকাই বা কি? চলুন শুরুতেই জেনে নেওয়া যাক যে শেখ হাসিনা ঠিক কি ভাবছেন। গত সপ্তাহে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা বাংলাদেশের সংবাদ মাধ্যম টাইমস অফ বাংলাদেশকে নিশ্চিত করেছেন যে শেখ হাসিনা নিজেই দলের শীর্ষ নেতৃত্বকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি আগামী আগস্ট মাসের মধ্যেই বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছেন। তার মূল উদ্দেশ্য হলো তার বিরুদ্ধে হওয়া সমস্ত আইনি লড়াই তিনি নিজেই সরাসরি দেশে এসে মোকাবেলা করবেন। আর এর জন্য নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন থেকে একটি ট্রাভেল পাস বা ভ্রমণ অনুমতিপত্র পাওয়ার আশাও করছেন তিনি। কিন্তু এখানে আইনি বাস্তবতাটা ঠিক কি? আমরা সবাই জানি শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যদি তিনি দেশে ফিরে আসেন তবে তাকে প্রথমেই ট্রায়াল কোর্ট বা বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে এবং সরাসরি কারাগারে যেতে হবে। জেলখানায় বন্দি থাকা অবস্থাতেই কেবল তিনি ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার অনুমতি চাইতে পারবেন। অর্থাৎ তার ফেরার প্রথম পদক্ষেপই হলো কারাগার। এখন প্রশ্ন হলো শেখ হাসিনা জেলে যেতে চাইলে বিএনপির সমস্যা কোথায়? এখানেই লুকিয়ে আছে আসল রাজনৈতিক চাল। বিএনপির নীতি নির্ধারকেরা মনে করছেন শেখ হাসিনার এই ফেরার ইচ্ছাটা একটা সূক্ষ্ম ও সুপরিকল্পিত ফাঁদ। কারণ তিনি দেশে পা রাখা মাত্রই আওয়ামী লীগের ঝিমিয়ে পড়া নেতা কর্মী ও সমর্থকেরা চরমভাবে উজ্জীবিত হয়ে উঠবে। বিএনপির দলের ভেতরে গোপন সূত্রগুলো আশঙ্কা করছে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে ঢোকানোর সাথে সাথেই তার সমর্থকরা দেশ জুড়ে একযোগে রাজপথে নেমে তীব্র বিক্ষোভ শুরু করবে। উদ্বেগ এখানেই শেষ নয়। বিএনপি নেতারা আরও ভয় পাচ্ছেন যে সুপ্রিম কোর্ট যদি পরবর্তীতে শেখ হাসিনার আপিল আবেদন খারিজ করে দেয় তবে আওয়ামী লীগের কর্মীরা আরও বেশি সহিংস এবং আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। বিএনপির একজন সিনিয়র নেতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা, যিনি নাম প্রকাশ না করার সত্ত্বে টাইমস অফ বাংলাদেশের সাথে কথা বলেছেন, তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন দেশে এক ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা তৈরি করবে এবং একই সাথে আন্তর্জাতিক ও বৈদেশিক চাপকে ডেকে আনবে। আর বিএনপি এই মুহূর্তে দেশকে এমন কোনো অশান্ত বা উত্তাল পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায় না। এর পাশাপাশি বিএনপির আরেকটি বড় সন্দেহ হচ্ছে জামাতে ইসলামী ও তার মিত্রদের নিয়ে। বিএনপি মনে করছে জামাত এই পরিস্থিতির পূর্ণ সুযোগ নিতে পারে। তারা শেখ হাসিনার দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি তুলবে এবং আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সরকারের ওপর তীব্র চাপ সৃষ্টি করবে। ফলে সরকার দ্বিমুখী চাপের মুখে পড়বে। এই রাজনৈতিক হিসাব নিকাশের স্পষ্ট আভাস পাওয়া গেছে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যেও। গত
পরশু শনিবার ময়মনসিংহে একটি বিশাল জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই উদ্বেগের দিকে ইঙ্গিত করেছেন। সেখানে তিনি সরাসরি জামাতের নাম মুখে না নিলেও দলটির বিরুদ্ধে এক মারাত্মক অভিযোগ তোলেন। তারেক রহমান বলেন, জামাত ধীরে ধীরে এমন একটি শক্তির সাথে হাত মেলাচ্ছে বা অক্ষ তৈরি করছে যারা ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছিল। ইতিহাসের পাতা উল্টে তিনি 1986 এবং 96 সালের রাজনৈতিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে বলেন, অতীতেও জামাত কিভাবে বিএনপির বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সহযোগিতা করেছিল। তারেক রহমান আরও অভিযোগ করেন, 2024 সালে যারা দেশে অরাজকতা বা এনার্কি তৈরি করতে চেয়েছিল, সেই অপশক্তি এখন আবার অন্য একটি রাজনৈতিক ব্লকের সমর্থন পাচ্ছে। শুধু তাই নয়, ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি, যাকে বিএনপি মূলত জামাতের রাজনৈতিক মিত্র হিসেবেই দেখে, তাদের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে এই দলটিরও এখন ছোট ছোট লেজ গজিয়েছে। বিএনপির ভেতরের মানুষেরা বলছেন, তারেক রহমানের এই বক্তব্য প্রমাণ করে যে দলের ভেতরে অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন এক বিশাল রাজনৈতিক বিস্ফোরণ ঘটাতে পারে। তবে জামাতে ইসলামী কিন্তু এই বিষয়ে সম্পূর্ণ বিপরীত অবস্থানে দাঁড়িয়ে আছে। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া বিভাগের প্রধান আহসানুল মাহমুদ জুবায়ের টাইমস অফ বাংলাদেশকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন যে তারা চান শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং তার পাপের বিচার হোক। জুবায়েরের ভাষায়, শেখ হাসিনা যদি দেশে ফিরে তার সাজা ভোগ করতে চান তবে আমরা তাকে স্বাগত জানাবো, আর তিনি যদি স্বেচ্ছায় ফিরতে অস্বীকার করেন তবে সরকারের উচিত হবে প্রচলিত আইন অনুযায়ী তাকে প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন করানো। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও সম্প্রতি পুনর্ব্যক্ত করেছেন যে সরকার চায় শেখ হাসিনার বিচার হোক। কিন্তু যখন তাকে প্রশ্ন করা হয় যে শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে কিনা, তখন তিনি সরাসরি উত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে যান। তিনি বলেন, বাংলাদেশ আশা করে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটির আওতায় ভারত নিজেই তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে। কিন্তু এখানেই কূটনীতির আসল খেলা। দুজন সাবেক অভিজ্ঞ কূটনীতিক টাইমসকে জানিয়েছেন যে বর্তমান চুক্তির অধীনে ভারতের পক্ষে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার সম্ভাবনা খুবই কম। এই কূটনীতিকদের মতে ঢাকা যে বারবার ট্রাভেল পাস দেওয়ার কথা এড়িয়ে গিয়ে প্রত্যর্পণের ওপর জোর দিচ্ছে, এটাই প্রমাণ করে যে বর্তমান সরকার আসলে শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম করতে মোটেই আগ্রহী নয়। আমরা জানি ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং তাকে কোনো সাধারণ পাসপোর্টও দেওয়া হয়নি। ফলে তিনি বর্তমানে ভারতে কোনো বৈধ বাংলাদেশি ভ্রমণ নথি ছাড়াই অবস্থান করছেন। আইন অনুযায়ী কোনো নাগরিকের পাসপোর্ট বিদেশে থাকা অবস্থায় মেয়াদোত্তীর্ণ বা বাতিল হলে তিনি নিজ দেশে ফেরার জন্য বাংলাদেশি মিশন থেকে ট্রাভেল পাস পাওয়ার জন্য আবেদন করতে পারেন। সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হাই এই বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন, বিদেশে আটকে পড়া যে কোনো বাংলাদেশি দেশে ফেরার জন্য ট্রাভেল পারমিটের আবেদন করতে পারেন এবং সাধারণ নিয়মে তা দেওয়াই হয়। কিন্তু যদি আবেদনকারীর জাতীয়তা নিয়ে কোনো বিভ্রান্তি বা বিশেষ পরিস্থিতি থাকে তবে মিশন সেই আবেদন ঢাকায় হেডকোয়ার্টারে ভেরিফিকেশনের জন্য পাঠায়। সেখান থেকে সবুজ সংকেত পেলেই কেবল পারমিট ইস্যু করা হয়। যখন তাকে জিজ্ঞাসা করা হয় ট্রাভেল পারমিট দেওয়া কি রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক, তিনি উত্তর দেন, রাষ্ট্র হিসেবে কোনো দেশই তার নাগরিককে মাতৃভূমিতে ফিরতে বাধা দিতে পারে না। তবে বাস্তবতার নিরিখে বিশেষ বিশেষ আবেদনকারীর ক্ষেত্রে সরকার প্রায়শই রাজনৈতিক বিবেচনা বা পলিটিক্যাল কনসিডারেশন প্রয়োগ করে থাকে। তাছাড়া ট্রাভেল পাস পেলেও সংশ্লিষ্ট দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে এক্সিট পারমিশন বা বহির্গমন অনুমতি নিতে হয়, যা আশ্রয়দাতা দেশ তাদের অভ্যন্তরীণ আইন ও আবেদনকারীর অপরাধের রেকর্ডের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। বিশেষজ্ঞরাও একমত যে বিপুল রাজনৈতিক ঝুঁকির কারণে বিএনপি সরকার সম্ভবত শেখ হাসিনাকে ফেরার অনুমতি দেবেই না। বিশ্লেষকরা মনে করছেন তিনি যদি ফিরেও আসেন
তবে অনেক জটিল আইনি ও রাজনৈতিক প্রশ্ন সামনে চলে আসবে। বিশেষ করে ট্রাইব্যুনালের রায়ের পর আপিল করার যে নির্দিষ্ট আইনি সময়সীমা বা ডেডলাইন থাকে তা পার হয়ে যাওয়ার পর তিনি আদৌ আপিল করতে পারবেন কিনা তা নিয়ে বড় বিতর্ক তৈরি হবে। এমনকি সরকার যদি কোনো ধরনের সংঘর্ষ এড়াতেও চায়, তাও জামাতে ইসলামী এই ইস্যুটিকে কেন্দ্র করে মাঠ গরম করতে এবং সাধারণ মানুষকে সংগঠিত করতে ছাড়বে না। চূড়ান্ত বিচারে বিএনপির সবচেয়ে বড় ভয় হলো শেখ হাসিনার সরাসরি নেতৃত্বে যদি আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে আসে, তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যা 1995-96 সালের তৎকালীন তীব্র সরকার বিরোধী আন্দোলন কিংবা 2006 সালের রক্তাক্ত লগি বৈঠার রাজনৈতিক সহিংসতার রূপ নিতে পারে। সবশেষে রাজনৈতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন যে শেখ হাসিনার এই প্রত্যাবর্তন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ ও কূটকৌশলকে আরও বাড়িয়ে দেবে। আন্তর্জাতিক কূটনৈতিক চাল, জটিল বিচারিক প্রক্রিয়া এবং সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা সব মিলিয়ে এই ঘটনা দেশকে খুব সহজেই অস্থিতিশীল করে তুলতে পারে। আর পর্দার আড়ালে কিংবা প্রকাশ্যে যদি সমস্ত অ্যান্টি বিএনপি বা বিএনপি বিরোধী শক্তিগুলো একজোট হয়ে বর্তমান প্রশাসনকে একটি ব্যর্থ সরকার হিসেবে প্রমাণ করার চেষ্টা চালায়, তবে সেই ধাক্কা এবং রাজনৈতিক বিপর্যয় সামাল দেওয়া বিএনপির জন্য সত্যিই অসম্ভব হয়ে দাঁড়াবে। শেখ হাসিনার এই ফেরা কি তাহলে শুধুই একটি আইনি লড়াই, নাকি বাংলাদেশকে এক নতুন সংকটে ফেলার মহাসড়ক? এই আলাপ বিশ্লেষণ করে একটি জিনিস পরিষ্কার, বিএনপির মনোভাব এমনটা যে শেখ হাসিনা দূরে আছে, দূরেই থাকুন, তিনি দেশের বাইরেই থাকুন। আসলে মুখে যাই বলুন না কেন, শেখ হাসিনা ফেরত আসুক বিএনপি চায় না। শুধু বিএনপি না, এই যে জামাতিরাও চায় না। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে নামার সাথে সাথে বাংলাদেশে কিন্তু গণবিস্ফোরণ হবে, সবকিছু ওলটপালট হয়ে যাবে। মসনদে কে আছে, কারা আছে, বাংলাদেশের মাটি কিন্তু সেই অবস্থায় রেডি হয়ে আছে। তো কাজেই আমরা হয়তো খুব কয়েক মাসের মধ্যে, আগামী কয়েক মাসের মধ্যে, আগস্ট বলা হচ্ছে বা আগস্ট, এই কয়েক মাসের মধ্যে আমরা হয়তো বাংলাদেশে এক গণবিস্ফোরণ, রাজনৈতিক গণবিস্ফোরণ দেখব। এই বিস্ফোরণে বর্তমান বিএনপি সরকারের পতন হতে পারে, কারণ একটা অ্যাবনর্মাল ইলেকশন হয়েছে এবং এই পতন হয়ে একটা খুব স্বল্প সময়ের একটা সরকার গঠিত হতে পারে। সেই সরকারের অধীনে একটা নির্বাচন হতে পারে এবং সেই নির্বাচন হয়ে ক্ষমতায় কে আসবে আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশের মাটি কিভাবে তৈরি হয়ে আছে। এই যে আওয়ামী লীগকে বিভিন্ন অ্যাসোসিয়েশন, বিভিন্ন সংস্থা, পেশাজীবী সংগঠনের ইলেকশনগুলো করতে দেওয়া হয় না। আপনি সুপ্রিম কোর্ট বারের কথা বলুন, ঢাকা বারের কথা বলুন, চট্টগ্রাম বারের কথা বলুন, এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয় না। অংশ নিতে দেওয়া হলে কি ঘটতো, সেই ঘটাটা বিএনপি সইতে পারবে না, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো সইতে পারবে না, যার দরুন অংশ নিতে দেওয়া হয় না। ঠিক তেমনি শেখ হাসিনা আসবেন, নির্বাচন হবে এবং ক্ষমতার রসায়ন, ক্ষমতার কেমিস্ট্রি পাল্টে যাবে, যে এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। আমরা নিশ্চয়ই সেই দিনগুলো খুব শীঘ্রই সামনে দেখব। আমরা দেখার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষমান।